সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কাকলি চক্রবর্তী, সহকারী শিক্ষক বিজ্ঞান, নূরনগর আবদা মাধ্যমিক শিক্ষা নিকেতন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ তোমাদের সাথে যে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি সেটা দশম শ্রেণী যারা এসেছি পরীক্ষার্থী 2021 তাদের রসায়নের দ্বিতীয় সপ্তাহের যে প্রথম অ্যাসাইনমেন্ট আসছে সেটা আলোকে জাস্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি জানি যে তোমরা পাঠ্য বইয়ের আলোকে নিজেরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারবে, তবুও আমি তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য একটু কথা বলছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের কপি যদিও আছে, তারপরে একটু লক্ষ্য করো যে প্রথম অ্যাসাইনমেন্টে আমাদের কিন্তু কয়েকটা মৌল প্রদান করেছে পর্যায় সারণী থেকে। মৌলগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি? সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং কপার। এই মৌল চারটা সম্পর্কে কি করতে বলেছে? আমাদের প্রথম ধাপে বলেছে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর বলছে পরমাণুর মডেল অনুযায়ী এদের চিত্র অঙ্কন করতে হবে, শক্তি স্তরে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং উপশক্তি স্তরে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে ঘোষণা পেয়েছো যে আমাদের এই যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ দিয়েছে, এই নির্ধারিত অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু একটা মার্কিংয়ের ব্যাপার স্যাপার আছে, যেগুলো তোমাদের পরীক্ষার রেজাল্টের জন্য বিশেষভাবে কার্যকরী ভূমিকা রাখবে। তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে গেলে অবশ্যই একটু স্বচ্ছতা এবং একটু সঠিকভাবে এটা তৈরি করতে হবে। সেই আলোকে আজকে তোমাদের একটু স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য কথা বলছি। দেখো, এখানে কিন্তু একটা নাম্বারিং এর পয়েন্ট আছে, সেটাও তোমরা দেখেছো, এবং অ্যাসাইনমেন্টটা এমনভাবে তৈরি করবা যেন তুমি পূর্ণ নাম্বারটা পাইতে পারো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের নির্ণয় করতে হবে নিউট্রন সংখ্যা। আমরা বিজ্ঞান ক্লাসে সেই সপ্তম শ্রেণীতে জেনেছি, অষ্টম শ্রেণীতে জেনেছি, নবম শ্রেণীতে জেনেছি, দশম শ্রেণীতেও আমরা অনেকবার বার আমরা জেনেছি নিউট্রন সংখ্যা কি। আসলে নিউট্রন সংখ্যা হচ্ছে, যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো যে আমরা যদি মনে করো যে একটা পরমাণু অঙ্কন করলাম, যে হাইড্রোজেন, এটা একটা নিউক্লিয়াস। এই পরমাণুর মাঝখানে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, বাইরে থাকে ইলেকট্রন। তোমরা আগেই জানো, এখনো জানি, আমি জানি যে তোমরা এটা ব্যাপারটা জানো। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর এই প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আর নিউট্রন কি? নিউট্রন কিন্তু চার্জ নিরপেক্ষ। এখন আমরা জানি যে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন সংখ্যাও কিন্তু তার বাইরে থাকবে। এখন কথা হচ্ছে, আমরা যদি কোনো পরমাণুর নিউট্রন সংখ্যা জানতে চাই তাহলে তার ভর সংখ্যা জানতে হবে। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে দেখো, এখন যদি আমরা কোনো পরমাণুর নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সোডিয়ামের কথা বলেছি, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। একটু লক্ষ্য করো, সোডিয়াম হচ্ছে 11, এটা তার পারমাণবিক সংখ্যা আর এটা তার ভর সংখ্যা। তাহলে আমরা যদি এটাকে ভর সংখ্যা দেখি তাহলে কি বলবো? এই ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এই যে পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাকে কিন্তু জেড দ্বারা প্রকাশ করা হয়, কি তাই না? তো শিক্ষার্থী বন্ধু, একটু যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বা ওই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে তার ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি আমরা কোনো মৌলের নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো যে নিউট্রন সংখ্যা সমান, আমরা কি এটা লিখতে পারি না? দেখো, নিউট্রন সংখ্যা সমান এই ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। এখন এই নিউট্রন সংখ্যাকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, অতএব বা দেখো বা n = a বিয়োগ জেড, কি তাই না? আমরা কি একটা স্বচ্ছ সূত্রের মাধ্যমে নিউট্রন সংখ্যা বের করতে পারি না? এখন যদি আমরা প্রদত্ত মৌলের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বের করতে যাই তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে দেখো, সোডিয়ামের আমরা নিউট্রন বের করতে চাচ্ছি, তাহলে সোডিয়ামের এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 23, আর জেড কত দেওয়া আছে?
সোডিয়ামের জেড দেওয়া আছে 11, তাহলে কত হলো বিয়োগ করলে? এটা হলো 12। তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? 12। কি আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম। এবার যদি দেখো আমরা পরবর্তী মৌলের কথা বিবেচনা করি, তাহলে আমাদের ক্ষেত্রে একই আসবে যে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ফসফরাসের কথা বিবেচনা করি, তাহলে ফসফরাসের কত? ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 আর এর ভর সংখ্যা হচ্ছে 31। তাহলে আমরা কি বলবো? আমরা আবার একই কথা বলি, এই n = a বিয়োগ z সমান সমান, তাহলে আমরা কত বসাবো? এই যে 31 মাইনাস 15, তাহলে কত হয়? আচ্ছা কত হলে? এটা হচ্ছে 16। তাহলে আমরা যদি ফসফরাসের কথা বলতে চাই, তাহলে কিন্তু এই নিউট্রন সংখ্যা আসবে 16। অনুরূপভাবে তোমরা পরবর্তী সংখ্যা দুটোও কিন্তু বের করতে পারবে। তারপরে যদি তোমরা বলো যে না আমাদের একটু স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য আমি করে দিই, তাহলে দেখো আমরা যদি যখন পটাশিয়ামের কথা বলবো তখন একটু 19 একটা 40, একই কথা। তাহলে আমরা এখানে কি বসাবো? একটু 40 মাইনাস 19, তাহলে কত হলো? এটা হচ্ছে মানে কত 10 কিন্তু এটা হচ্ছে 21। তাহলে পটাশিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 21। ঠিক আমরা কপারেরটাও একইভাবে নির্ণয় করব। এখন কপারেরটাও যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো কপারে হচ্ছে 63 মাইনাস 29, তাহলে এখানে কত হচ্ছে? কত হলে 4 1 ধরে দেখুন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি একটু লক্ষ্য করো, তাহলে কি আমরা দেখতে পেলাম আমাদের অ্যাসাইনমেন্টের যে কতে যে ধাপ দিয়েছে 4 নাম্বারের, সেটা কি আমরা মোটামুটি বুঝতে পারছি? এখন যেহেতু এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রতিবেদন আকারে জমা দিতে হবে, সেহেতু আমি মুখে যে কথাগুলোকে বললাম সেই কথাগুলোকে জাস্ট একটু সাজিয়ে দিতে হবে। আর আমি তোমাদেরকে তো সাজিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে দিতে পারবো না, কারণ অ্যাসাইনমেন্টটা তোমাকেই তৈরি করতে হবে তোমার মতো করে। কারণ আমি জাস্ট তোমাকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারি। তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমরা প্রথমে কি করতে পারি? আমরা প্রথমে বলতে পারি যে নিউট্রন সংখ্যাটা কি, নিউট্রন সংখ্যাকে আমরা কি প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। তারপর নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের যে ভর সংখ্যা জানতে হবে, তার পারমাণবিক সংখ্যা জানতে হবে, সেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তারপরে কি বলতে পারি যে ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, বা যাই হোক এই কথাগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবো। তারপর আমরা বলবো যে প্রদত্ত মৌলগুলো হচ্ছে এদের প্রোটন সংখ্যা নির্ণয় করে দেখানো হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ধাপ ক দেওয়া আছে সেখানে কি আর কোনো সমস্যা আছে বলে মনে হয়? ঠিক আছে, তাহলে যদি না হয় তাহলে আমরা পরবর্তী ধাপে কাজ করার জন্য অগ্রসর হই। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা যদি পরবর্তী কাজ করতে চাই, তাহলে পরবর্তী কাজে বলছে যে বোরের পরমাণু মডেল অনুযায়ী চিত্র অঙ্কন করতে হবে প্রদত্ত মৌলগুলোর। এখন বোরের পরমাণু মডেলটা তোমাদের বইয়ের তোমাদের বইয়ের 43 নাম্বার পেজ, 43 নাম্বার পেজে দেখো স্পষ্ট করে দেওয়া আছে বোরের পরমাণু মডেলে কি বলা হয়েছে। বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে কোনো পরমাণুতে যে ইলেকট্রন সংখ্যা থাকে, সেই ইলেকট্রন সংখ্যাগুলো তার নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকে গোলাকার বা বৃত্তাকার, সেই বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় বিদ্যমান করে। এখন এই কক্ষপথগুলো কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধের হতে হয়। তাহলে কি বলেছে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা তার প্রোটন সংখ্যা যা, সেই ইলেকট্রন সমূহ কিন্তু তার নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথে ঘূর্ণায়মান। এই কক্ষপথগুলোকে কিন্তু শক্তির স্তর বলে বা অরবিট বলে। এখন আমাদের এই পরমাণু মডেলের চিত্র অঙ্কন করতে হবে। সেই সূত্র অনুযায়ী ওখানে কিন্তু আরো একটা কথা আমাদের একটু জানতে হবে। কথা হচ্ছে কি, আমরা একটা কথা জেনেছি যে কোনো পরমাণু, আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি যে এটি একটি সোডিয়াম পরমাণু, তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন সংখ্যা আছে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে, এবং এই ইলেকট্রন সংখ্যাগুলো তার বাইরে বৃত্তাকার কক্ষপথে
ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এখন কথা হচ্ছে আমাদের কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে এটা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। তোমার বইয়ের ওই 40-41 নম্বর পেজে দেখো যে কোন সেলে কতগুলো ইলেকট্রন থাকবে, এটা 46 নম্বর পেজে আছে। তুমি তোমার বইয়ে পাঠ্যবই 46 নম্বর পেজটা যদি দেখো তাহলে একটা স্বচ্ছ ধারণা পাবে। আর আমি জানি এগুলো সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা আছে, তবুও বলছি যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে বোরের পরমাণু মডেল অনুযায়ী কিন্তু আমরা একটা স্বচ্ছ ধারণা জানি যে কোনো কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। অর্থাৎ কক্ষপথ যদি এক হয়, এখানে কক্ষপথগুলোকে কি n দ্বারা প্রকাশ করা হয়েছে না, কক্ষপথ হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা যদি প্রথম কক্ষপথের কথা বিবেচনা করি তাহলে কি লিখবো, দেখো 2 × 1² বা 2। তাহলে প্রথম কক্ষপথে থাকবে কয়টি, 2টি ইলেকট্রন। যদি আমরা দ্বিতীয় কক্ষপথের কথা বিবেচনা করি তাহলে দেখো 2 × 2², 2 × 4 সমান 8টি। তাহলে এই সূত্র দ্বারা কিন্তু আমরা সহজেই কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি সোডিয়াম পরমাণুর মডেলের চিত্র অঙ্কন করতে যাই বোরের পরমাণু মডেল অনুসারে, তাহলে কি দেখছি যে সোডিয়ামের বাইরে যে কক্ষপথগুলো আছে সেগুলোকে ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রন আকার সাধারণত কি ত্রিমাত্রিক আকারে থাকে বা গোলাকার আকারে থাকতে পারে। তাহলে দেখো সাধারণত প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আমরা কয়টা রেখেছি, 8টি থাকবে। তাহলে 2, 4, 6, 7, 8টা। তাহলে মোট হলো কয়টি, 10টি। বাকি থাকলো একটি, আমরা যে কোনো একটা অবস্থানে তাকে বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পরমাণুর মডেল অঙ্কন করতে কি পারলাম, সোডিয়ামের আমরা বোরের পরমাণু মডেল অনুযায়ী যে চিত্র অঙ্কন করতে পারলাম। যদি তুমি এই চিত্র অঙ্কন করো তাহলে বাকি সবগুলো তুমি পারবে। তবু যদি আমাকে বলো যে না আমাদের একটা স্পষ্ট ধারণা দরকার, তাহলে আমি একটু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। দেখো আমরা যদি ফসফরাসের কথা বিবেচনা করি, পি এর মাস 15, তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই তার বাইরে বৃত্তাকার কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো এখানে কত থাকতে পারে, তৃতীয় কক্ষপথ 9 দেখুন 18। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমাদের প্রথম কক্ষপথে থাকবে এই 2টি, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি, 8 × 10 = 15টি, তৃতীয় কক্ষপথে থাকবে 5টি। তাহলে আমরা এই প্যাস হয়ে গেল। আমরা কি তাহলে একটা ছোট ক্লিয়ার কনসেপ্ট পেলাম। এবার দেখো যদি আমরা ফসফরাসের কথা বিবেচনা করে এবার যদি আমরা পটাশিয়ামের কথা বিবেচনা করি তাহলে পটাশিয়ামের 19, তাহলে 15, 16, 17, 18, 19। তাহলে আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা যদি 29-এর ক্ষেত্রে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি কপারের ক্ষেত্রে অঙ্কন করতে চাই তাহলে একটু দেখো এটাকে যদি আমরা কপার তৈরি করি না, অর্থাৎ এটা 29, তাহলে কত হবে 2, 8। কারণ আরেকটা কথা আছে, প্রত্যেকটা কক্ষপথ কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে তার পরবর্তী কক্ষপথে ইলেকট্রন যাবে। তাহলে প্রথম শক্তি স্তরে আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি, তৃতীয় শক্তি স্তরে থাকবে 18টি। তাহলে দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তাহলে আমাদের তার পরবর্তী কক্ষপথে যেতে হবে। পরবর্তী কক্ষপথে দেখো একটি ইলেকট্রন থাকলে আমাদের মোটামুটি আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করতে পারবো বোরের পরমাণু মডেল অনুযায়ী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে খ অর্থাৎ 2 নম্বর যে ধাপটা দিয়েছি সেই ধাপের একটা সুষ্ঠু মানে বুঝ আমরা কি পেয়েছি, এই কনসেপ্ট তোমার মধ্যে থাকলে এবার তুমি এটাকে জাস্ট সাজিয়ে লিখবা যে বোরের পরমাণু মডেল অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই করতে হয়, প্রদত্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস দেখানো হলো, ব্যাস ওকে। এখন আমরা পরবর্তী ধাপে যাব। দেখো ধাপ গতে কি বলছে, ধাপ গতে বলছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এই প্রদত্ত মৌলগুলোকে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে শক্তি স্তর বলতে কি বুঝি,
যে কোনো মৌলের কথা যদি আমরা বিবেচনা করি, এটা তার নিউক্লিয়াস। শক্তি স্তর হচ্ছে তার বাইরে যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে শক্তি স্তর বা শেল বলে। এই শক্তি স্তরগুলোকে কিন্তু পর্যায়ক্রমে কে, এল, এম, এন ও দ্বারা প্রকাশ করা হয়। এখন কে হবে কখন? আমরা বলেছি যে কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন শক্তি স্তর n, তাহলে যদি আমাদের n = 1 হয় তাহলে শক্তি স্তর কি হবে? কে। আর কে শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। তাহলে দেখো শক্তি স্তর যদি 2 হয় তাহলে এটা কি হবে? l, তাহলে এখানে থাকবে 8টি। যদি n = 3 হয় তাহলে এটাকে আমরা m দ্বারা চিহ্নিত করব। ঠিক এইভাবে আমরা শক্তি স্তরগুলোকে বা শেলগুলোকে কে, এল, এম, এন ও দ্বারা চিহ্নিত করতে পারি। এখন কথা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা যদি শক্তি স্তর কি সেটা জানলাম, যে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো, ইলেকট্রন সমূহ যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সেই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলে। কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে সেটা একটা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম, এবং শক্তি স্তরগুলোকে কিভাবে আমরা চিহ্নিত করব, তাদেরকে কি দ্বারা প্রকাশ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে দেখো আমি তোমাদেরকে ছোট্ট একটা টেবিল এঁকে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে এটাকে সাজিয়ে লিখবে। আমাদের প্রদত্ত মৌলের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে পরমাণুর সংখ্যা কয়টি দেখো, আমরা যদি বলি যে পরমাণুর নাম আমাদের কি দিয়েছে? সোডিয়াম, তারপরে দিয়েছে ফসফরাস, তারপরে দিয়েছে পটাশিয়াম, তারপরে দিয়েছে কপার। ঠিক আছে, এবার আমাদের শক্তি স্তরগুলোকে নির্ণয় করতে হবে। শক্তি স্তরে ইলেকট্রন কত হবে সেটা আমরা প্রথম শক্তি স্তরকে একটু আগে দেখলাম, কে দ্বারা চিহ্নিত করা হয়, এল দ্বারা চিহ্নিত করা হয়, এম, এন আমাদের যদি দরকার হয় তাহলে আমরা এটাকে ও দিয়ে চিহ্নিত করতে পারি। তা আমাদের যে মৌলগুলো দিয়েছে আমি আশা করি যে এর মধ্যে আমাদের হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমরা ক্ষয়ের কাজ করতে গিয়ে কিন্তু দেখেছি যে যখন পরমাণু মডেলের মাধ্যমে তার ইলেকট্রন বিন্যাস করেছি তখন দেখেছি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেছি, ফসফরাসে দেখেছি, পটাশিয়ামে দেখেছি, কপারে দেখেছি। আমরা জাস্ট সেই সংখ্যাগুলোকে যদি এই শেলে বসিয়ে দিই, দ্যাটস এনাফ, আমার তার অ্যাসাইনমেন্ট শেষ। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 11 দেখেছিলাম, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ছিল 8টি, তৃতীয় শক্তি স্তরে ছিল 1টি। আর ফসফরাসের ক্ষেত্রে কি দেখেছিলাম? 2, 8, না এখানে ছিল 5, এই 2, 8, 10 আর এটা ছিল 9টি। আচ্ছা, তারপরে দেখো আমরা পরবর্তীতে কি দেখতে পাই? কপার ছিল 2, 8, 18, 1। কি সেক্ষেত্রে বন্ধুরা এটা কি আসলে কঠিন কোনো ব্যাপার? আমার অনেক শিক্ষার্থী আমাকে ফোন করছে, বা আমি যে কোভিড-19 পরিস্থিতির কারণে তোমাদের সাথে যে তোমরা স্কুলে সরাসরি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাজ করতে পারছি না, অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকমের প্রশ্ন করছো। তো একটু চিন্তা করে দেখো, আমরা যে কাজটা করেছি আমাদের বইয়ে সেই কাজকেই কিন্তু তুমি একটু ঢেলে সাজাচ্ছ, জাস্ট এই, তাছাড়া কিছু না। এখন আমরা যদি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তাহলে কি এটাই শেষ না? তুমি জাস্ট কথাটাকে একটু সাজিয়ে দিবা, যেহেতু একটা প্রতিবেদন আকারে তোমাকে সাবমিট করতে হবে। তাহলে আমরা এই গকে আমরা কিভাবে লিখতে পারি? গকে লিখবো যে শক্তি স্তর কি, শক্তি স্তরে কোন কি কি দ্বারা প্রকাশ করা যেতে পারে, শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস থাকে এবং কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে। দ্যাটস, তারপর তোমার প্রদত্ত মৌলগুলোকে তুমি জাস্ট বিন্যাস করে দেখিয়ে দিবা। শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের গয়ের কাজ। এবার যদি দেখো আমরা পরবর্তী ধাপ ঘতে যাই, তাহলে সেখানে কি বলছে? উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তর কি? এই উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তর বা অরবিটাল, এই অরবিটালে ইলেকট্রন বিন্যাস। এখন আমরা কিন্তু শক্তি স্তর অর্থাৎ অরবিটাল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছি। এবার কথা হচ্ছে উপশক্তি স্তর কি। উপশক্তি স্তর হচ্ছে
একটু যদি লক্ষ্য করো দেখো, আমি হাইড্রোজেনের কথা বললাম 1, এর হচ্ছে প্রথম শক্তি স্তরে থাকবে একটি ইলেকট্রন, তাই না? এই আমি যদি এখানে না বসিয়ে আমি যদি এখানে বসি কোনো অসুবিধা না, আমি যদি এখানে বসি কোনো সমস্যা না। তাহলে উপশক্তি স্তর বা অরবিটাল কি? অরবিটাল হচ্ছে কোন শক্তি স্তরে কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা হচ্ছে অরবিটাল। এই অরবিটাল, দেখো অরবিটাল সম্পর্কে একটু সচ্চা ধারণা তোমার বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার বইয়ের 47 নম্বর পেজে। এই অরবিটাল হচ্ছে কোনো শক্তি স্তরের কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। এই অরবিটালগুলোকে ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করা হয়। অরবিটালকে ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করা হয়। এখন কোন শক্তি স্তরের কোন উপস্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা কিভাবে হিসাব করব? দেখো আমরা জানি শক্তি স্তরকে এন বলা হয়। এখন আমরা দেখেছিলাম শক্তি স্তর যদি 1 হয় তাহলে L = হবে 0, অর্থাৎ এটা হবে s অরবিটাল। এই অরবিটালগুলোকে কিন্তু আবার sp-df দ্বারা চিহ্নিত করা হয়। যদি n = 2 হয় তাহলে তোমার L কি হবে? তাহলে L = হবে 0, 1, অর্থাৎ sp। যদি এই n = 3 হয় তাহলে L = কি হবে? 0, 1, 2, অর্থাৎ spd। যদি n = 4 হয় তাহলে L = হবে 0, 1, 2, 3, অর্থাৎ spdf। তাহলে এই অরবিটাল সমূহগুলোকে আমরা একটা ধারণা পেলাম, অরবিটালগুলোকে spdf দ্বারা চিহ্নিত করা হয়। এখন কথা হচ্ছে অরবিটালে ইলেকট্রন বিন্যাসের যে ক্রম সেটা কিভাবে থাকে দেখো, সেটা তোমাদের এই বইয়ে আছে, আমরা একটু বলি। এটা 1s, এটা হচ্ছে 2s, 2p, এটা হচ্ছে 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। এখন এইভাবে বিন্যাস থাকে। অর্থাৎ প্রথম শক্তি স্তর যদি হয় তাহলে অরবিটাল হবে s, দ্বিতীয় শক্তি স্তর হলে হবে s আর p, তৃতীয় শক্তি স্তরে অরবিটাল হবে spd, চতুর্থ শক্তি স্তর হলে হবে অরবিটাল spdf। এখন কোন অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কিন্তু আমাদের একটা নির্ণয় সূত্র আছে, সেটা হচ্ছে 2 × 2 + 1। অর্থাৎ s অরবিটালে থাকবে সর্বোচ্চ 2টি, p অরবিটালে থাকবে সর্বোচ্চ 6টি, d অরবিটালে 10টি এবং f অরবিটালে থাকবে 14টি। আমাদের বইয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়া আছে। তাহলে আমরা যদি আমাদের প্রদত্ত মৌলের উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কি দেখব? আমরা আমাদের প্রথম মৌল সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে দেখো 1s2, প্রথমে s এ থাকবে 2টা, p তে থাকবে কত দেখো 2s, 2p, তাহলে সর্বোচ্চ 2টা 6টা, কি তাই না? এবার d তে থাকবে 3d আর হচ্ছে 4s। এখন একটা কথা আছে, কথা হচ্ছে আমাদের GS, সরি একটু ভুল হচ্ছে, এটা প্রথমে থাকবে 3s1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সোডিয়ামের ক্ষেত্রে কি উপশক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস দেখতে পেলাম। এবার দেখো আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে বলতে চাই তাহলে ফসফরাসের ক্ষেত্রে আছে 15, তাহলে কি হবে 1s2, 2s2, 2p6, 3s2, মানে এসে সর্বোচ্চ 2টা থাকবে, তাহলে 3p এখানে থাকবে 3টা, 2, 5, 10, 15, কি ওকে। এবার দেখো আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে দেখতে চাই
পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 19, তাহলে সরি 1s2 2s2 2p6 3s2 3p 19, তাহলে 10 12 18। এবার আসো 4s অন, এই 3d কিন্তু শূন্য, কারণ ইলেকট্রন বিন্যাসে একটা ক্রম আছে। ইলেকট্রন সবসময় আগে হচ্ছে কম শক্তি স্তর আগে পূর্ণ করে, তারপর সে উচ্চ শক্তি স্তরে যায়। আমাদের সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা 3d-কে বাদ রেখে 4s-এ যেতে হবে। এবার যদি আমরা কপারের ক্ষেত্রে যাই, তাহলে দেখো কপার হচ্ছে 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s অন। এখন আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ইলেকট্রন সবসময় আগে নিম্ন শক্তি স্তরকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করে, তারপরে সে উচ্চতর শক্তি স্তরে যায়। এটা পটাশিয়ামের ক্ষেত্রে, কিন্তু কপারের ক্ষেত্রে দেখো আবার একটু ব্যতিক্রম হয়ে গেল। কপারের ক্ষেত্রে 3d-কে 10 দ্বারা পূর্ণ করতে হলো, কারণ ডি শক্তি স্তরে সর্বোচ্চ থাকে 10টা ইলেকট্রন। এখন যদি আমরা ডি শক্তি স্তরকে সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা 10টা ইলেকট্রন দিয়ে পূর্ণ করি, তাহলে এটা একটা সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় থাকে। এই জন্য নিয়মটা একটু ব্যতিক্রম। এই জন্য আগে 3d-কে সম্পূর্ণ করে তারপরে সে 4s-এ যাবে। সেই কারণে আমাদের 29টা তৈরি করতে গেলে এই যেতে হবে। যদি আমরা জিঙ্কের ক্ষেত্রে যাই, তাহলে কিন্তু 4s2 দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের কাজ। জাস্ট আমরা কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি। এবার তোমরা এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাবমিট করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো আর সুস্থ থেকো। বই, ক্লাস এবং তোমার নিজস্ব চিন্তা চেতনা এর আলোকে তুমি তোমার মনের মতো করে একটা প্রতিবেদন তৈরি করবে। আমি তোমাদের কাছে একটা জিনিস আশা করব, কারণ আমি দীর্ঘদিন তোমাদের সাথে কাজ করেছি, আমি জানি কে কেমন তৈরি করতে পারো, কে কী পারো। তবে দয়া করে তোমরা কেউ অনলাইন থেকে ক্লাসকে নিয়ে তোমার পেজগুলোকে ভরাট করবে না, কারণ আমাদের কাছে সরাসরি নির্দেশনা আছে, এটা কিন্তু গ্রহণযোগ্যতা হারাবে। তুমি যেটা পারো, আমি জানি যে তুমি তোমারটা সুন্দর করে করতে পারবে। এর সাথে আমার একটা কনসেপ্ট থাকলো, এটাকে কাজে লাগিয়ে প্রতিবেদনটা তৈরি করো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি।